আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত প্রার্থীবৃন্দ এবং আমার সহকর্মীবৃন্দ এবং আমার সামনে উপস্থিত প্রিয় নওগাঁবাসী, প্রিয় মুরব্বীবর্গ, উপস্থিত মা বোনেরা, সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। বহু বছর পরে আজকে নওগাঁতে আসলাম আবার আল্লাহর রহমতে। এই নওগাঁতে আমি অনেকবার এসেছি, নিশ্চয়ই এখানে অনেকেই আছেন। আগে প্রায় প্রতি শীতেই আমি আসতাম, সেই গ্রামে গ্রামে চলে যেতাম, কম্বল নিয়ে দুস্থ মানুষদেরকে কম্বল বিতরণ করতাম। এর বাইরে জয়পুরহাট জেলারও মানুষজন আছেন, এখানে জয়পুরহাট এলাকার বাসীরাও আছেন। জয়পুরহাট এলাকাও বিভিন্ন জায়গায় আমি শীতের সময় গিয়েছি বিশেষ করে, এবং গিয়েছি কম্বল দুস্থ মানুষের জন্য। প্রিয় ভাই বোনেরা, এই নওগাঁ জেলা, জয়পুরহাট জেলা, দুটো জেলারই গণতন্ত্রের সংগ্রামে বিশাল একটি ঐতিহ্য আছে। এই দুটো জেলায় আমরা দেখেছি, বিভিন্ন বাংলাদেশের অন্য জেলাগুলোর মতন এই দুই জেলাতে আমরা দেখেছি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে এই জেলার মানুষ কিভাবে বিভিন্ন সময় তারা অবদান রেখেছে। কাজেই আমি সকলকে আজকে এই বক্তব্য শুরুর আগে আমি তাদেরকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। প্রিয় ভাই বোনেরা, আমি যখন বক্তব্য শুনছিলাম, আমাদের ধানের শীষের প্রার্থী যারা যখন একজন একজন করে বক্তব্য রাখছিল, তো ওনারা তাদের এলাকার বিভিন্ন দাবি দাবা উপস্থাপন করছে যে আপনারা ইনশাল্লাহ আগামী 12 তারিখে ধানের শীষকে নির্বাচিত করে, সমগ্র দেশ থেকে ধানের শীষকে নির্বাচিত করে সরকার গঠন করলে এই এলাকা এবং জয়পুরহাট জেলা, দুই জেলায় কোথায় কি কি করতে হবে। তা আমি বসে বসে চিন্তা করছিলাম, আমি তো এই দেশে 17 বছর থাকতে পারিনি, তাহলে এই দেশে আমার দেখা সম্ভব হয়নি, কিন্তু আপনারা তো ছিলেন। তাহলে গত 17 বছর হলোটা কি দেশে? এত যদি দাবি দেওয়া হয়ে থাকে তো হলোটা কি এলাকার? কিচ্ছু হয় নাই। কেন কিছু হয় নাই? হ্যাঁ, কেন কিছু হয়নি? কারণ এই যে আপনারা যে 12 তারিখে ভোট দিবেন, ভোট দিয়ে আপনারা আপনাদের প্রতিনিধিকে নির্বাচিত করবেন, যেই প্রতিনিধির মাধ্যমে আপনারা আপনাদের এলাকার সমস্যাগুলো সমাধান করবেন। সেটি যেই সমস্যাই হোক না, সেটি রাস্তা হোক, স্কুল হোক, ব্রিজ হোক, কালভার্ট হোক, হাসপাতাল হোক, সেটি রেল লাইন নির্মাণ হোক, সেটি যে সবজি বলেন, আম বলেন, এগুলো রাখার জন্য হিমাগারের ব্যবস্থা করা হোক। অর্থাৎ যারা এলাকার মানুষের দলমত নির্বিশেষে সব মানুষের বিভিন্ন সমস্যাগুলো দেখবে। তাই তো এরকম মানুষই তো আপনারা চান, তাই না? যারা এলাকা দেখভাল করবে। সেই জন্যই আমরা দেখে শুনে বুঝে আমরা জয়পুরহাট থেকে 2 জন এবং নওগাঁ থেকে আমাদের দলের 6 জনকে আমরা নির্বাচিত করেছি, যাদেরকে এবার আমরা ধানের শীষের তুলে দিয়েছি। আসেন তো ভাই, আপনারা একটু সামনে আসেন তো। 6 জনে 8 জন, সরি 2 জনের 8 জন, শুধু প্রার্থীরা, অনলি প্রার্থীরা। দাঁড়ান, আমার পাশে দাঁড়ান। রানা আসতে ভাই, ধাক্কা মেরে না, তুমি ধাক্কা নিয়ে পড়ে যাবো। দাঁড়ান, যে কোনো দাঁড়া যান। এই যে হ্যাঁ, তুলেন, ধানের শীষ তুলেন। এই 8 ব্যক্তিকে আপনাদের সামনে আমরা দিয়েছি। এই 8 ব্যক্তিকে আপনারা 12 তারিখে নির্বাচন করবেন। 12 তারিখ পর্যন্ত আপনারা এদের সাথে থাকবেন। 12 তারিখে নির্বাচিত হলে ইনশাল্লাহ 13 তারিখ থেকে এরা আপনাদের সাথে থাকবে। ঠিক আছে তো? চিনেন সবাইকে? এদের দায়িত্ব দিয়ে দিয়েছি, নির্বাচিত হবে, নির্বাচিত হওয়ার পরের দিন থেকে এলাকার উন্নয়নের জন্য তারা কাজ শুরু করবে। কাজেই আমরা কি এই 8 জনকে নির্বাচিত করব ইনশাল্লাহ 12 তারিখে? ইনশাল্লাহ। বসেন সবাই, ধন্যবাদ, বসেন। প্রিয় ভাই বোনেরা, এই যে নওগাঁ জেলা বা জয়পুরহাট জেলা, এই দুটো জেলায় কিন্তু, বিশেষ করে নওগাঁ জেলা, আমরা জানি বাংলাদেশের ধানের ভান্ডার। বাংলাদেশের সবচাইতে বেশি ধান এই নওগাঁ জেলা হয়। কিন্তু এই যে ধান হয়, বছরে প্রায় 3টি ধান হয়, তাই না? 3টি ফসল হয়। 1 2 3, তাই তো কইলাম ভাই, আমি তো 1 2 3 বলছি। হ্যাঁ, 3। এই যে 3টা হয়, এটা কবে থেকে হলো?
এটা শহীদ জিয়াউর রহমানের সময় থেকে এটা শুরু হলো। এই বরেন্দ্র প্রকল্প শহীদ জিয়া যখন চালু করলেন, আস্তে আস্তে ধীরে ধীরে পরবর্তীতে খালেদা জিয়া এটিকে আরো প্রকল্প বড় করলেন। এইটার অংশ হিসাবে আস্তে আস্তে কৃষকরা পানি পেল এবং এখানে ধান উৎপাদন হলো, বছরে 3টা ধান উৎপাদন, এবং নওগাঁ বাংলাদেশের সবচেয়ে বড় ধান ভান্ডারে পরিণত হলো। প্রিয় ভাই বোনেরা, আমি সবসময় একটা কথা বলি, শুধু নওগাঁ জেলা না, নওগাঁ জেলা বলেন, জয়পুরহাট জেলা বলেন, বগুড়া জেলা বলেন, নাটোর বলেন, রাজশাহী বলেন, ময়মনসিংহ বলেন, কুমিল্লা বলেন, সব জেলাতেই কিন্তু আমাদের মূল পেশা, প্রধান পেশা কোন পেশা? কৃষক। আমাদের কৃষক ভাইরা, কাজেই কৃষক ভাইদেরকে যদি আমরা ভালো রাখতে পারি তাহলেই বাংলাদেশ ভালো থাকবে, এইটি মনে প্রাণে আমরা বিশ্বাস করি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই জন্যই কৃষকদের ব্যাপারে, কৃষকদেরকে ঋণ দেওয়ার ব্যাপারে, কৃষকদেরকে পানি সেচের ব্যবস্থা করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছিলেন। এখানে অনেক মুরব্বী আছেন, এখানে অনেক কৃষক আছেন, মুরব্বী কৃষক আছেন। আপনাদের মনে আছে দেশনেত্রী খালেদা জিয়া যখন প্রথমবার সরকার গঠন করলেন, তখন উনি 5,000 টাকা পর্যন্ত কৃষি লোন সব উনি মওকুফ করে দিয়েছিলেন। 10,000 টাকা পর্যন্ত 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণের সুদ মওকুফ করে দিয়েছিলেন। এখানে একজন আমাদের সদস্য, একজন প্রার্থী, উনি দাবি করে দিয়েছেন যে, একটি দাবি তুলেছেন যে আগামীতে ইনশাল্লাহ আমরা সরকার গঠন করলে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করে, বলছে না? আজকে সকালেই আমি রাজশাহীতে ঘোষণা দিয়েছি, ইনশাল্লাহ বিএনপি সরকার গঠন করলে এখন এই মুহূর্তে যেই সকল কৃষক ভাইদের 10,000 টাকা পর্যন্ত ঋণ আছে, কৃষি ঋণ আছে, আমরা সেই ঋণ সুদ সহ পুরাটা মওকুফ করবো ইনশাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, শুধু ঋণই আমরা মওকুফ করব না, এর মধ্যে নিশ্চয়ই কম বেশি সবাই জানেন কৃষক ভাইদের জন্য আমরা আরেকটি পরিকল্পনা গ্রহণ করেছি। সেটি হচ্ছে যে কৃষক ভাইদের, সারা বাংলাদেশের সকল কৃষক ভাইদের কাছে আমরা একটি কার্ড দিব, কৃষক কার্ড নাম। এই কার্ডটির নাম কৃষক কার্ড। শুনছেন? এর মধ্যে কৃষক কার্ড। এইটি আমরা ধীরে ধীরে, একবারে তো পারবো না, ধীরে 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 আমাদেরকে যেতে হবে। কিন্তু সব রকম প্রান্তিক কৃষক বলেন, ক্ষুদ্র কৃষক বলেন, মাঝারি কৃষক বলেন, বৃহত্তর কৃষক বলেন, সব কৃষক ভাইদের হাতে আমরা আস্তে আস্তে এই কৃষি কার্ডটা পৌঁছে দেব। এখন এই কৃষি কার্ড দিয়ে কি হবে? এই কৃষি কার্ডটা যখন তার কাছে পৌঁছবে, তখন এই কৃষি কার্ডের মাধ্যমে আমরা সেই কৃষক ভাইয়ের অন্তত একটি ফসলের, সে যদি আলু চাষ করে অথবা পেঁয়াজ চাষ করে বা যেটাই সে চাষ করুক না কেন, যেটাই করুক, একটি সিজনের একটি ফসলের, তার একটি ফসলের যাবতীয় বীজ, সার, কীটনাশক, তার যেটা একদম প্রয়োজন সেটি আমরা তার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব, যাতে করে, এবং এটা কয়েক বছর চলবে, যাতে করে ধীরে ধীরে সেই কৃষক ভাইটা একটা শক্ত অর্থনৈতিক মেরুদণ্ডের উপরে দাঁড়াতে পারে, তার অর্থনৈতিক ভিত্তি যাতে শক্ত হয়। শুধু এটাই নয়, এই কৃষক কার্ডের মাধ্যমে তার জন্য কৃষি ঋণ পেতে সুবিধা হবে। এই কৃষক কার্ডের মাধ্যমে হঠাৎ ঝড় বৃষ্টি বন্যা কিছু হলে যদি ফসল নষ্ট হয়ে যায়, তখন সে কৃষি বিমার থেকে, বিমা যেটি হবে ফসলের, সেই বিমার টাকাটা পেতে তার জন্য সুবিধা হবে। কাজে আমরা কৃষক ভাইদের জন্য এই পরিকল্পনা গ্রহণ করেছি। এখন আমাকে বলেন, এই এলাকার এবং জয়পুরহাটের মানুষ, ম্যাক্সিমাম মানুষ কৃষিকার্যের সাথে জড়িত। এই যে কথাটা বললাম, এই কাজটা যদি আমরা করি, আপনারা কি মনে করেন কৃষক ভাইদের ভালো হবে? কি পিছনে তো দেখি না, পিছনে কি বলে, ভালো হবে? আচ্ছা, ঠিক আছে। তো এখন তাহলে কি এটা করব, আমরা এই পরিকল্পনা বাস্তবায়ন করব? আচ্ছা, ইনশাল্লাহ। কিন্তু আমরা বাস্তবায়ন করার আগে আপনাদের একটা পরিকল্পনা আছে, ওটা আমি পরে জানছি। এরপরে আসেন, এরপরে এইখানে ধানের পাশাপাশি অন্যান্য অনেক শাকসবজি হয়, আম হয়, রাজশাহীতে হয়, এখানে হয়, এই অঞ্চলে প্রচুর হয়। কিন্তু একটা সমস্যা আছে যে অনেক সময় এগুলার হিমাগার পাওয়া যায় না। আমটা যে রাখবে, কৃষক রাখবে, তারপরে 2 দিন রেখে যদি 3 দিনের দিন ঢাকায় নিয়ে যাবে, এটা রাখার জায়গা নাই। আর ঢাকায় নিয়ে যেতে যেই সমস্যা, এই যে রেলের যেই সমস্যা, মানে ট্রাকের যেই সমস্যা, এটা আমরা ওয়াকিফাল আছি এই ব্যাপারে। এবং কৃষকদের খরচ যাতে কম হয়, ইনশাল্লাহ রেলের ব্যবস্থাটার প্রতি আমরা নজর দিব, যাতে করে রেল লাইন তৈরি করার মাধ্যমে শুধু কৃষিজাত পণ্যই নয়, একই সাথে
একই সাথে মানুষও যাতে কম খরচে যেতে পারে সেই ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করব। প্রিয় ভাই বোনেরা, আমাদের পরিকল্পনার মধ্যে আরেকটি পরিকল্পনা আছে, সেটি হচ্ছে আপনাদের নিশ্চয়ই মনে আছে দেশনেত্রী খালেদা জিয়ার সময় এই দেশের নারীদেরকে শিক্ষিত করার জন্য, মেয়েদেরকে শিক্ষিত করার জন্য দেশনেত্রী খালেদা জিয়া একটি পরিকল্পনা নিয়েছিলেন যে ক্লাস 1 থেকে ক্লাস 12 পর্যন্ত মেয়েদের শিক্ষা ব্যবস্থা ফ্রি করে দিয়েছিলেন উনি। জানেন এটা? আচ্ছা, জানেন, ভেরি গুড। আচ্ছা, এখন আমাদের এই মেয়েরা কিন্তু বড় হয়েছে, তারা অনেকেই কিন্তু সংসার শুরু করেছে, নিজেদের সংসার আছে, কিন্তু সংসার তো আছে, শিক্ষিত হয়েছে, কিন্তু এই শিক্ষিত করলেই তো শুধু হবে না, শিক্ষিত হওয়ার পাশাপাশি তাদেরকে তো স্বাবলম্বী করতে হবে, তাই না? কাজেই এই মাদেরকে যে স্বাবলম্বী করার জন্য আমরা মায়েদের কাছে ফ্যামিলি কার্ড নামে একটি কার্ড পৌঁছে দিতে চাই, এবং এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে এটি দলমত নির্বিশেষে, শ্রেণী পেশা নির্বিশেষে সবাই পাবে। একজন কৃষকের স্ত্রী পাবে, একজন ইমাম সাহেবের স্ত্রী পাবে, একজন ভ্যান চালকের স্ত্রী পাবে, একজন স্কুল মাস্টার, প্রাইমারি স্কুল মাস্টার হোক, হেডমাস্টার সাহেব হোক, ওনার স্ত্রীও পাবে। অর্থাৎ সব ধরনের মানুষ পাবে, খেটে খাওয়া মানুষ সহ সবাই এতে পাবে, কোনো দলমত থাকবে না, এটা সবাই পাবে। এবং এটি শুধু পাবে নারীরা, শুধু মায়েরা এটা পাবে, গৃহিণীরা এটা পাবে। এবং এটির মাধ্যমে সরকারের পক্ষ থেকে আমরা তাদের কাছে প্রতি মাসে অল্প হলেও একটা সুবিধা আমরা তাদের কাছে পৌঁছে দিব, যাতে করে তারা সংসারটা স্বচ্ছন্দে চালাতে পারে, তাতে করে যারা এটা থেকে মা বোনদের উপকার হবে। আচ্ছা, এবার এখানে ওই খেলার কথা আসছে, ক্রীড়ার কথা আসছে। কে বললো স্টেডিয়াম? কে বললেন স্টেডিয়াম থেকে? আচ্ছা, ও দলুমিও তো খেলাধুলা করতো, আপনি বিয়েতে ছিলেন না? ফুটবলে, ফুটবল ফেডারেশনে, হ্যাঁ, দলুমিয়া নিজেও খেলাধুলা করতো, তো ওই জন্য খেলার কথা বলে গেছে। কিন্তু এই খেলার ব্যাপারটা আলাদাভাবে আমরা চিন্তা করে রেখেছি। এই খেলার ব্যাপারটা আমরা চিন্তা করে রেখেছি যে পড়ালেখা করলে শুধু কেন ডাক্তার হতে হবে, পড়ালেখা করলে শুধু ইঞ্জিনিয়ার হতে হবে কেন, পড়ালেখা করলে শুধু আর্কিটেকচার হতে হবে কেন? একটা মানুষ পড়ালেখা করে খেলোয়াড়ও তো হতে পারে, হতে পারে না? পৃথিবীর অন্য দেশে যদি হতে পারে, তাহলে আমাদের ছেলেমেয়েরা কেন প্রফেশনাল খেলোয়াড় হতে পারবে না? আমাদের ছেলেমেয়েরা তো খেলোয়াড় হয়েও তো ইনকাম করতে পারে। আমরা সেই ব্যবস্থা ইনশাল্লাহ গ্রহণ করছি যে আমরা আমাদের স্কুলগুলো থেকে যারা খেলাধুলায় ভালো তাদেরকে আমরা আলাদা ট্রেনিং এর ব্যবস্থা করব, যেই খেলাধুলায় ভালো, যাতে করে তারা বড় হয়ে প্রফেশনাল খেলোয়াড় হতে পারে, দেশে বিদেশে সব জায়গায় তারা খেলতে যেতে পারে এবং সেখান থেকে তারা আয় রুজি করতে পারবে। কাজেই খেলাধুলার বিষয়টাও আমাদের পরিকল্পনার মধ্যে রয়েছে। প্রিয় ভাই বোনেরা, এই যে আপনাদেরকে আমি জিজ্ঞেস করলাম যে আমাদের প্রার্থীরা যখন বিভিন্ন দাবি দাওয়া দিচ্ছিল, তার মধ্যে আরেকটি দাবি দেওয়া ছিল যে এখানকার মানুষের চিকিৎসার খুব সমস্যা হয়। এই সমস্যা আমি দেখলাম শুধু নওগাঁ জেলায় না, আমি তো ভাই প্রায় 17 বছর দেশে ছিলাম না, এখন যখন আসলাম দেখলাম চারিদিকে শুধু সমস্যা সমস্যা সমস্যা। সেই জন্যই আপনাদের কাছে জিজ্ঞেস করলাম, ভাই 17 বছর কি কোনো কামকাজ হয় নাই? তাই তো দেখলাম এখন কিছুই হয় নাই, যেখানে যাই শুধু এইটা করতে হবে, ওইটা করতে হবে। তো চলেন করব আমরা, কিন্তু কাজ তো করতে হবে, নিজের দেশকে তো নিজেদেরই গড়তে হবে। আমাদের তো আর ফুরুত করে প্লেনে করে পালিয়ে যাওয়ার কোনো জায়গা নেই, আছে নাই আমাদের। তা আমাদেরকে এই দেশেই থাকতে হবে, এটাই আমাদের শুরু, এখানেই আমাদের শেষ, কাজে এই দেশেই আমাদেরকে থাকতে হবে। এখন প্রিয় ভাই বোনেরা, এই স্বাস্থ্য ব্যাপারে, চিকিৎসা সুবিধার ব্যাপারে প্রকল্প তো কতগুলো আছে, যে ঠিক আছে যেটা হাসপাতাল আছে সেটার সিট সংখ্যা কিভাবে বাড়ানো যায় সেটি আমাদের চিন্তা ভাবনার মধ্যে অবশ্যই আছে, সেটিও ইনশাল্লাহ আমরা করব। কিন্তু একইভাবে বিভিন্ন গ্রামে গঞ্জে মা বোনেরা কিন্তু ভালো চিকিৎসা পায় না। এই মা বোনরা যাতে চিকিৎসা পায়, কারণ অনেক সময় দেখা যায় ঘরে ছোট বাচ্চাটা, মেয়ে বাচ্চাটা অথবা ছেলে বাচ্চাটা অথবা মা অথবা বোন অসুস্থ হয়ে গেছে, কিন্তু হয় ছেলে, বড় ছেলে বা স্বামী বা ভাই হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পাচ্ছে না, নারীটা কিন্তু ঘরের যে মহিলাটা সে কিন্তু কষ্ট পাচ্ছে অসুখে, হয় না এরকম? সেই জন্য আমরা গ্রামে গ্রামে হেলথ কেয়ারার, শহীদ জিয়া যেরকম পল্লী চিকিৎসক দিয়েছিলেন, আমরা ঠিক ওরকম আদলে হেলথ কেয়ারার দিব এবং তাদেরকে ট্রেনিং দিব। ট্রেনিং এই জন্য দিব যাতে করে তারা গিয়ে ছোটখাটো অসুখ, মা বোনদের ছোটখাটো অসুখ যাতে তারা ঘরে বসে ঠিক করে দিতে পারে, শিশু বাচ্চাদের ছোটখাটো অসুখ যাতে তারা ঘরে বসে ঠিক করে দিতে পারে। এখানে এই যে শিশু হাসপাতালের কথা বলা হয়েছে,
শিশু হাসপাতাল তার প্রত্যেক উপজেলায় করা যাবে না, সেটা আমরা জেলা পর্যায়ে বা বিভাগ পর্যায়ে আমরা সেটা একটা তখন ব্যবস্থা করব। তো এখন এই চিকিৎসকরা গিয়ে ঘরে ঘরে মা বোনদেরকে চিকিৎসা দিবে, যাতে তারা ঘরে বসেই চিকিৎসা পেতে পারে। ছোটখাটো অসুখ এভাবে আমরা সেরে নিতে চাই, যাতে কষ্ট করে তাদেরকে আসতে না হয়। প্রিয় ভাই বোনেরা, আমরা আরেকটা কাজ করতে চাই, সেটা হচ্ছে যে দেখেন, আমরা এই এলাকায় সহ সারা বাংলাদেশে বহু আমাদের শিক্ষিত ছেলে মেয়ে আছে, কিন্তু এই ছেলে মেয়েগুলো শিক্ষিত, কিন্তু বেচারারা যেভাবেই হোক কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারছে না। বিভিন্ন রকম কর্মসংস্থান তারা করতে পারে, কিন্তু কর্মসংস্থানের জায়গা নেই। এই এলাকাটা যেহেতু একটি কৃষি অঞ্চল, এই নওগাঁ বলি আমরা, জয়পুরহাট বলি আমরা, আরো যেগুলো আমাদের রাজশাহী আছে, এগুলো কৃষি অঞ্চল। আমরা পরিকল্পনা গ্রহণ করেছি যে কৃষি সংক্রান্ত যেগুলো মিল ফ্যাক্টরি আছে, যারা কৃষি সংক্রান্ত কৃষি পণ্য নিয়ে যারা মিল ফ্যাক্টরি করবে, তাদেরকে আমরা বিশেষভাবে সহায়তা প্রদান করব, যাতে করে তাদের মিল ফ্যাক্টরিগুলোতে এই অঞ্চলের মানুষের, এই অঞ্চলের ছেলেমেয়েদের যাতে কর্মসংস্থানের ব্যবস্থা হয়। এভাবে করে আমরা কর্মসংস্থান তৈরি করতে চাচ্ছি। এর বাইরেও আমরা জেলায় জেলায় ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট তৈরি করতে চাচ্ছি, যেখানে আমরা আমাদের তরুণ বা যুবক সদস্যদেরকে, যুব সমাজের সদস্যদেরকে আমরা ট্রেনিং দিব, এবং ট্রেনিং দেওয়ার মাধ্যমে তাদেরকে আমরা বিভিন্ন ব্যাপারে দক্ষ করে তুলব। এই দক্ষ করার মাধ্যমে তারা নিজেদের ব্যবসা বাণিজ্য করতে পারবে, অথবা বিদেশেও চাকরি নিয়ে যেতে পারবে, অথবা দেশেও কোনো জায়গায় ভালো চাকরির ব্যবস্থা করতে পারবে। বেকার সমস্যাটাকে আমরা এইভাবে ধীরে ধীরে কমিয়ে আনতে চাচ্ছি। এর বাইরেও আইটিতে বিভিন্ন ছেলেমেয়েরা আমাদের আছে, অনেক ছেলেমেয়ে আছে যারা আইটিতে সেক্টরে কাজ করে। আইটি সেক্টরে এই মুহূর্তে মোবাইল ফোন কোম্পানির বাইরে অন্য কোনো জায়গায় কাজ করার খুব একটা অবকাশ নেই। আমরা এর মধ্যে পরিকল্পনা গ্রহণ করেছি যে আর কোন কোন জায়গায় এদেরকে চাকরির ব্যবস্থা করা যায়, এই যেই জায়গায় এদেরকে চাকরির ব্যবস্থা করা যায়, সেই বিষয়গুলো আমরা এর মধ্যে যেখানে যেই জায়গাগুলো আছে, সেমিকন্ডাক্টর তৈরি করা, সফটওয়্যার তৈরি করা, এই বিষয়গুলোর উপর আমরা ট্রেনিং দিব। এই বিষয় সংক্রান্ত যে কোম্পানিগুলো আছে তাদের সাথে এরই মধ্যে আমাদের কিছু কথাবার্তা হয়েছে, তারাও উৎসাহ প্রকাশ করেছে যে তারা বাংলাদেশে আসবে, বাংলাদেশে বিনিয়োগ করবে, যার ফলে আমরা আমাদের বহু তরুণ যারা আইটিতে যারা দক্ষ, সেই ছেলে মেয়েদেরকে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারবো। প্রিয় ভাই বোনেরা, এখানে আইটিতে কাজ করে কে কে দেখি? অনেক ছেলে আছে, তো নতুন ইয়াং ছেলে মেয়ে আছে। আইটিতে কারা কাজ করে? হাত তুলে দেখি। ও বাবা, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, তো এখন এই যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে কিভাবে আমরা সুন্দরভাবে প্রত্যেকের জন্য কাজ করব, এবং কিভাবে আমরা দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যাব। এর ভিতরে আরেকটা শ্রেণীর মানুষ আছে, যেই শ্রেণীর মানুষটা আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের সাথে থাকে। তারা আমাদের বিভিন্ন সময় বিভিন্ন উপদেশ দেয়। অর্থাৎ তারা কারা? তারা হচ্ছে আমাদের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, খতিব সাহেবরা, ইমাম সাহেবরা, মুয়াজ্জিন সাহেবরা সহ অন্য ধর্মের যে সকল ধর্মীয় প্রধান আছেন, সেই সকল মানুষেরা। এখন এই মানুষগুলোকে আমরা দেখেছি অনেকেই এদের মধ্যে অনেক কষ্টে থাকেন। সেই জন্য এই মানুষগুলোকে, অর্থাৎ ইসলাম ধর্মে যারা মসজিদ মাদ্রাসার খতিব সাহেব আছে, মুয়াজ্জিন সাহেব আছে, ইমাম সাহেব আছে সহ অন্য ধর্মেরও যারা ধর্মগুরু আছেন, তাদেরকে প্রতি মাসে আমরা সরকারের পক্ষ থেকে একটা সম্মানের ব্যবস্থা করব ইনশাআল্লাহ, যাতে করে তারা একটা সম্মানজনক জীবনযাপন করতে পারে। প্রিয় ভাই বোনেরা, এখন কথা হচ্ছে যে এই কাজগুলো তো আমরা করব, এখানে যেই দাবি দাওয়াগুলো দিয়েছেন সেগুলাও করব, তার বাইরে আমাদের নিজের যেগুলো পরিকল্পনা আছে যে ইনশাআল্লাহ সরকার গঠন করলে আমরা সেই দাবিগুলো বাস্তবায়ন করব, আস্তে আস্তে কাজগুলো শুরু করব। কিন্তু এই কাজগুলো করতে হলে তো আরেকটা কাজ আছে, যেই কাজটা করতে হবে। বলেন তো কি কাজ? এগুলো তো আমরা করব, যেগুলো দাবি দাওয়া দিলেন বা আমি যেগুলো বললাম, কিন্তু আপনাদের একটা কাজ আছে। হ্যাঁ, হ্যাঁ, 12 তারিখে ভোট। এই ভোটে ধানের শীষকে জয়যুক্ত করতে হবে। কারণ এক মিনিট
এই 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 যে স্লোগানের এক মিনিট দাঁড়াও ভাই, দাঁড়া, কথা শোনো। এই যে আমার সামনে এত তাফালিং করে লাভ নাই তো, ভোটের দিন দেখাতে হবে। আমার সামনে তাফালিং করে লাভ আছে কোনো? ভোটের দিন জয়যুক্ত হয়ে এসে দেখাতে হবে, তখন বুঝবো এই শক্তিটাকে ভোটের দিন দেখাতে হবে। হ্যাঁ, আচ্ছা, এখন কথা হচ্ছে একটা ব্যাপারে সতর্ক থাকতে হবে। কোন সেই ব্যাপার? এই যে মঞ্চের এই মঞ্চের পাশে ছোট্ট একটা মঞ্চ আছে, মঞ্চে কিছু মানুষ বসে আছে এবং তাদের পিছনে একটা ব্যানার আছে। ওই ব্যানারটায় লেখা আছে গুম খুন জুলাই আগস্টের আন্দোলনে আহত শহীদ পরিবার। কথাটার অর্থ বুঝেছেন আপনারা? অর্থাৎ এই মানুষগুলো যে বসে আছে সেটি বিগত 16 বছরের আন্দোলন সহ এই জুলাই আগস্ট মাসে যে আন্দোলন ছিল, সেখানে এই মানুষগুলো তাদের আপনজনদেরকে কাউকে না কেউকে হারিয়েছে, গুম খুনের শিকার হয়েছে, অথবা নিজে কেউ আহত হয়েছে সেই জুলাই আন্দোলন সহ এই কত লম্বা আন্দোলনের সময়। এখন যেই মানুষগুলো শহীদ হয়েছে, যেই মানুষগুলো আহত হয়েছে, এই মানুষগুলো ত্যাগের তো একটা মূল্য থাকতে হবে, তাই না? এখন এই মানুষগুলো কার বিরুদ্ধে আন্দোলন করেছিল, কিসের বিরুদ্ধে? ওই যে আপনারা 12 তারিখে যে ভোট দিবেন, ওই ভোটের অধিকার আপনাদের কাছ থেকে, বাংলাদেশের মানুষের কাছ থেকে এক পক্ষ কেড়ে নিয়েছিল এবং তাদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়েই এই পরিবারগুলো তাদের আপনজনদেরকে হারিয়েছে অথবা বিভিন্নভাবে নিজেরাও নির্যাতিত হয়েছে, অত্যাচারের শিকার হয়েছে। এখন প্রিয় ভাই বোনেরা, ওই ষড়যন্ত্র কিন্তু এখন শেষ হয়নি। একটা তো পালিয়ে গিয়েছে দেশ থেকে, কিন্তু আরেকটা পক্ষ আছে যারা, এই দুই পক্ষ আবার আগে থেকে একসাথেই ছিল। এই দুই পক্ষ কিন্তু বিভিন্ন সময় একসাথেই ছিল, তলে তলে একসাথেই ছিল। গত 16 বছরেও আপনারা মাঠে ঘাটে কত পেয়েছেন আন্দোলন সংগ্রামে, তাদেরকে কোথাও ছিল না, ওই ভিতরে কিন্তু তাদের সাথেই ছিল এরা। আচ্ছা, তো এখন এরা আবার ষড়যন্ত্র শুরু করেছে বিভিন্ন রকম। এখন আপনাদেরকে চোখ কান খোলা রাখতে হবে, যাতে ষড়যন্ত্র করে আপনাদের ভোট এদিক ওদিক না করে। ব্যালট বাক্স পাহারা দিতে হবে। 2008 সালে কি হয়েছিল মনে আছে? 2008 সালে কিন্তু ওই যে ম্যাজিক দেখা না, ম্যাজিক এই আছে এই নাই, ওই খালি বক্স দেখা ভরা বক্স দেখা দিচ্ছে, তারপরে মনে আছে 2008 সালের ঘটনা? কাজে এই ব্যাপারে সতর্ক থাকতে হবে আপনাদেরকে, ঠিক আছে? এই ব্যাপারে সতর্ক থাকতে হবে আপনাদেরকে। এখন যে ভোট যে দিতে যাবেন, সব জায়গায় আমি এই কথাটা বলি, যাবেন কখন ভোট দিতে? কি বলে? তাহাজ্জুদ, রাইট, এই তো, তাহলে মেসেজ আসছে সবার কাছে, খবর পৌঁছেছে, গুড। এইবার ভোটের দিন তাহাজ্জুদ পড়তে উঠতে হবে। তাহাজ্জুদ পড়ে সবাইকে, তাহাজ্জুদ পড়া শেষ হলে যার যার ভোট কেন্দ্রে সবাইকে নিয়ে যেতে হবে। গিয়ে মুসলমান ভাই বোনেরা ওখানে জামাত আদায় করবেন, আর অন্য ধর্মের ভাই বোনেরা আছে যারা, তাদেরকেও সাথে নিয়ে যাবেন, তারা তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করে ভোট কেন্দ্রের সামনে বসে থাকবেন। যেই 7টার সময় ভোট কেন্দ্র খুলবে, সাথে সাথে ভোট দেওয়া আরম্ভ করবেন, ঠিক আছে? আর খেয়াল রাখবেন এই যারা ষড়যন্ত্র করছে, এরা আবার ওই যে 8 সালের মতন আরেকটা ষড়যন্ত্র করছে। ওই যে এই ষড়যন্ত্র আমরা ওই যে এই তথাকথিত যে আমির নির্বাচন, তারপর নিশিরাতের নির্বাচন, তখনও আমরা দেখেছি যে লাইন দিয়ে থাকে কিন্তু লাইন আগায় না। দেখছেন না এই চিত্র? মনে আছে এই কিছুদিন আগেই তো ভোট কেন্দ্রের সামনে লাইন, কিন্তু লাইন আর নড়ে চড়ে না বাবা। কাজে এইগুলা ব্যাপারে সতর্ক থাকতে হবে যে লাইন নড়ে না কেন, আর ভিতরে ওইদিকে সিল মারা শুরু হয়ে গেছে। কাজে এইগুলা ব্যাপারে সকলকে আপনাদের সতর্ক থাকতে হবে প্রিয় ভাই বোনেরা। এখন মূল কথা হচ্ছে, গত 16 বছর আপনাদের এলাকার কোনো উন্নতি হয়নি। গত 16 বছর বাংলাদেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। গত 16 বছর বাংলাদেশের কোনো উন্নয়ন হয়নি। হ্যাঁ, ঢাকা শহর সহ কয়েকটি শহরে কিছু কিছু বড় বড় ফ্লাইওভার হয়েছে, কিছু কিছু বড় বড় দালান হয়েছে, কিছু কিছু বড় বড় কিছু হয়েছে, মেগা প্রজেক্ট হয়েছে, কিন্তু মেগা প্রজেক্ট মানেই মেগা দুর্নীতি হয়েছে। আমরা চাই গ্রামের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে, আমরা চাই জেলা শহরের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে, আমরা চাই উপজেলার মানুষের ভাগ্যের পরিবর্তন করতে, আমরা চাই আমাদের ছাত্র ছাত্রীদের লেখাপড়া সুনিশ্চিত করতে, আমরা চাই আমাদের নারীদেরকে স্বাবলম্বী করতে, মা বোনদেরকে স্বাবলম্বী করতে, আমরা চাই আমাদের বেকার যুবক ভাই যারা আছে, তরুণ ভাই যারা আছে, বোনেরা যারা আছে, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে, আমরা চাই দেশের মানুষের জন্য একটি নিরাপদ পরিস্থিতি তৈরি করতে, যেখানে মানুষ
নিরাপদে হাঁটাচলা করবে, নিরাপদে ব্যবসা বাণিজ্য করবে, রাতে নিরাপদে ঘরে যাতে ঘুমাতে পারে, আমরা সেই পরিস্থিতি তৈরি করতে চাই ইনশাআল্লাহ। কিন্তু সেই পরিস্থিতি তৈরি করতে হলে প্রিয় ভাই বোনেরা, আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন। জনগণ যদি পাশে থাকে, কেউ তাকে কোনো আটকে রাখতে পারে না, জনগণ যার পাশে থাকে। কাজেই বিএনপি সকল সময় একটি স্লোগান দেয়। কি সেই স্লোগান? জনগণই সকল ক্ষমতার উৎস। কারণ বিএনপি জানে বিএনপির সাথে জনগণ আছে, বিএনপি জানে জনগণই হচ্ছে বিএনপির সকল ক্ষমতার উৎস, সকল শক্তির উৎস। সেই জন্যই জনগণ ছিল বলেই জনগণ গত 17 বছর ধরে বিএনপির সাথে, সেই 15-16 বছর বিএনপির সাথে জনগণ ছিল বলেই বিএনপি এত অত্যাচার নির্যাতনের মধ্যে আজও টিকে আছে। এবং যে বিএনপি টিকে আছে তার প্রমাণ হচ্ছে এই যে হাজারো লক্ষ মানুষ আজকের এই মিটিংয়ে। আপনারাই হচ্ছেন বিএনপি, আপনারাই হচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল। কাজে প্রিয় ভাই বোনরা, আসুন এই মানুষগুলো, এই যে মঞ্চের ছোট মঞ্চটা, এখানে যারা বসে আছে ওনারা স্বজন হারিয়েছেন, নিজেরা কেউ কেউ ক্ষতিগ্রস্ত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন হয়তোবা। তো এখন এই মানুষগুলো ত্যাগ বৃথা যেতে দেওয়া যায় না। কাজে এদের ত্যাগ যদি বৃথা যেতে না দেওয়া যায় তাহলে আমাদেরকে সতর্ক থাকতে হবে। তাহলে 5ই আগস্টের পরে যেই পরিবর্তন এসেছে, এই পরিবর্তনটাকে আমাদের অর্থবহ করতে হবে। অর্থাৎ এই পরিবর্তন শুধু একটি পরিবর্তন যেন না হয়, এই পরিবর্তন হবে সেই পরিবর্তন যেই পরিবর্তনে এই দেশ এবং দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। অন্তত একটি হলো মানুষের ভাগ্য ভালোর দিকে পরিবর্তিত হবে। আসুন আমরা সকলে যদি কাজ করি, আমরা সকলে যদি ঐক্যবদ্ধ থাকি, ইনশাল্লাহ তাহলেই আমরা আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হব। আপনারা কি আছেন আমার সাথে আমাদের সেই বাংলাদেশ গড়তে? তাহলে আসেন আমার সাথে একটি কথা বলেন, সবাই জানেন তারপরেও বলেন। দেখুন আরেকটা কথা বলি, আজকে যদি আপনাদের সামনে আমি এই যে বিভিন্ন দল আছে, এই দল সম্পর্কে যদি এই আবল তাবল বিভিন্ন কথাবার্তা বলে যেতাম, তাতে কোনো লাভ হতো আপনাদের? আমরা তো রাজনীতি করি কার জন্য? রাজনীতি করি দেশের জন্য, দেশের মানুষের জন্য, দেশের জন্য, দেশের মানুষের জন্য। মানুষও তো জানতে চায়, কি জানতে চায়? যে বিএনপি ক্ষমতায় গেলে বিএনপি জনগণের জন্য কি করবে, তাই তো নাকি? দিয়ে দিয়ে চারের মতন, তাই তো? কাজে বিএনপি ক্ষমতায় গেলে কি করবে সংক্ষেপে আপনাদের সামনে আমি আমার পরিকল্পনার কথা তুলে ধরলাম। আপনাদের পরিকল্পনা আপনাদের কাছ থেকে আমি জেনে নিলাম যে আপনাদের কি পরিকল্পনা। আপনাদের পরিকল্পনা কি পরিকল্পনা? 12 তারিখে ধানের শীষকে জয়যুক্ত করা ইনশাআল্লাহ। কাজে আসুন আমরা যদি সকলে ঐক্যবদ্ধ থাকি, আমরা যদি সকলে একসাথে থাকি, ইনশাল্লাহ আমরা আমাদের সেই বাংলাদেশকে গড়ে তুলতে পারবো। এবং সেই বাংলাদেশকে যদি গড়ে তুলতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে এই কথাটিতে বিশ্বাস করতে হবে, করব কাজ, করব কাজ সবার আগে বাংলাদেশ, করব কাজ সবার আগে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।